তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাসেল এক্সপ্লেন। আজকের আমাদের ডিমন কিং ফিন বেলারের 43তম জন্মদিন, তাই রাসেল এক্সপ্লেনারের তরফ থেকে ডিমন কিং ফিন বেলারকে হ্যাপি বার্থডে। আজকের প্রথম নিউজ হচ্ছে যে অল এলিট রেসলিং এ একটা নতুন চ্যাম্পিয়নশিপ বেল্ট এসছে। তোমরা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে সেই চ্যাম্পিয়নশিপ বেল্ট, আর এটার নাম হচ্ছে AEW আমেরিকান চ্যাম্পিয়নশিপ, বা তোমরা এটাকে অল এলিট রেসলিং এর ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়নশিপও বলতে পারো। তো ডিজাইনটা তো বেশ ভালোই লাগছে, দেখে বেশ একটা রাজকীয় চ্যাম্পিয়নশিপের মতো ফিল হচ্ছে। তো আমার তো বেশ পছন্দ হয়েছে ডিজাইনটা। তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারো। আর এর পরের নিউজ হচ্ছে, যেমনটা তোমরা জানো যে জেফ হার্ডি আর ম্যাট হার্ডি এখন TNA তে রয়েছে, আর TNA এর সাথে WWE এর কোলাবোরেশন চলছে, তারা NXT তে এসে কাজ করতে পারবে। তাই ম্যাট হার্ডি আর জেফ হার্ডি একটা ইচ্ছা প্রকাশ করেছে যে যেহেতু এখন কোলাবোরেশন চলছে, তাই তারা চায় যে NXT তে এসে তারা NXT চ্যাম্পিয়ন হোক। তারা এখন আপাতত TNA তে আছে, TNA থেকে একটা ফরবিডেন ডোর দ্বারা অ্যাপিয়ারেন্স করবে NXT তে, আর তারা NXT চ্যাম্পিয়নশিপও জিতবে। তো এইটা তাদের খুব ইচ্ছা। তো এখন এটা পূরণ করার জন্য TNA আর WWE কে একটা সিদ্ধান্তে আসতে হবে। এবার যদি তারা সিদ্ধান্তে চলে আসে, তাহলে আমরা হার্ডি বয়েজকে NXT তে এসে NXT চ্যাম্পিয়নশিপও জিততে দেখতে পেতে পারি। আর কালকে তোমাদেরকে আমি বলেছিলাম যে আমাদের ডলফ জিগলার TNA থেকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতেছে, সে এখন TNA এর ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, আর তার চ্যালেঞ্জার হতে চলেছে মুস্তাফা আলী। তো এরা দুজনেই আগে থেকে WWE তে ছিল, আর এখন তাদেরকে রিলিজ করে দেওয়ার পর তাদের ক্যারিয়ার বলতে যা পারো যে খুবই ভালো দিকে এগোচ্ছে, একজন চ্যাম্পিয়ন আর একজন চ্যালেঞ্জার। তো দেখেও খুবই ভালো লাগছে যে WWE থেকে বেরোনোর পর এদের ক্যারিয়ারের গ্রাফটা একটু হলেও উপরের দিকে গেছে। তো আশা করবো যে যেখানেই থাকুক ভালো থাকুক, আর এইভাবেই ফ্যান্সদের এন্টারটেন করতে থাকুক। আর একটা জিনিস দেখতে পাচ্ছি যে TNA এর ব্র্যান্ড ভ্যালু কিন্তু দিন দিন বাড়ছে, যেটা খুবই একটা ভালো নিউজ। তোমরা দেখতে পাচ্ছ যেখানে একটা বড় এরিনা, মানে WWE এর মতো অত বড় এরিনা তো নয়, কিন্তু একটা ছোটোখাটো ইন্ডি রেসলিং প্রমোশনের হিসাবে এটা একটা অনেক বড় এরিনা। তো TNA একটা এরিনা শো করেছিল, আর সেই এরিনাটা পুরোপুরি সোল্ড আউট হয়ে যায় কিছু মিনিটের মধ্যেই। তো তোমরা বুঝতে পারছো যে TNA এর ব্র্যান্ড ভ্যালু আর ফ্যান পপুলারিটি ধীরে ধীরে বাড়ছে। এটা প্রো রেসলিং ওয়ার্ল্ডের জন্য খুবই একটা ভালো নিউজ। আর আমি তো ভবিষ্যতে TNA কে একটা ভালো জায়গায় দেখতে চাই, কারণ TNA আমি এর আগেও দেখতাম, আর সেখানে ম্যাচেসগুলো খুবই ভালো হয়, আর এখানে একটু স্টোরি লাইনের ওপরেও মন দেওয়া হয়, মানে কিছুটা WWE এর মতো ভাইব দেয়। কিন্তু TNA কে যদি তাদের কোম্পানির ব্র্যান্ড ভ্যালু আরও বাড়াতে হয়, তাহলে অনেক পরিশ্রম তো করতেই হবে, আর তার সাথে প্রোডাকশনের দিকেও ভালো মনোযোগ দিতে হবে। তো আমি তো আশা করবো TNA ভবিষ্যতে একটা বড় কোম্পানি হয়ে দাঁড়াক। আর এর পরের নিউজটা হচ্ছে যে রিয়া রিপ্লি তার একটা স্টোরি পোস্ট করেছে। দেখতেই পাচ্ছ জেউসের সাথে বসে সে রেস্টুরেন্টে খাবার খাচ্ছে, আর এখানে জেউসের মুখে একটা লিপস্টিকের দাগ। তো রিয়া রিপ্লিরও খুব ইন্টারেস্ট জেগেছে, খুবই ভালো বলতে হয়। জেউস আর রিয়া রিপ্লি এখন দুজনেই ইন্টারেস্ট দেখাচ্ছে, আর মাঝখান থেকে ডমিনিক বেচারা হয়ে গেছে, মানে এক তো লিভ মর্গানকেও না বলে দিয়েছে, আর তার উপরে মামি রিয়া রিপ্লি জেউসের দিকে ঢলে পড়ছে। জানি এই ফটোটা একটা ফেক ফটো, এটা AI দিয়ে বানানো হয়েছে, কিন্তু এই ফটোটা বাস্তবে রূপান্তর করতে বেশি সময় তো লাগবে না মনে হচ্ছে। আর কালকের স্ম্যাকডাউনের জন্য আপাতত দুটো ম্যাচ অফিসিয়াল করা আছে। একটা হবে LA নাইট ভার্সেস স্যান্টোস এসকোবার, এখানে লোগান পল কিছু করতে পারে। আর তারপর রয়েছে নাম্বার 1 কন্টেন্ডারশিপের জন্য একটা ট্যাগ টিম গন্টলেট ম্যাচ। তো এইখানে এই ট্যাগ টিম গন্টলেট ম্যাচটা যে জিতবে সে DIY কে চ্যালেঞ্জ করবে, সম্ভবত সামার স্ল্যামেতে হবে কিনা জানি না, কিন্তু পরে হয়তো হতে পারে। তো এখানে দেখতেই পাচ্ছি স্ট্রিট প্রফিটস আছে, তারপরে ব্যারেন করবেন আর আপোলো ক্রুজ রয়েছে, এদেরকে দেখে তো খারাপ লাগছেই। তারপর হচ্ছে টোঙ্গা ব্রাদার্স, তারপর রয়েছে হাম্বাটো কারিও আর এঞ্জেল গার্জা, তারপর হচ্ছে প্রিটি ডেডলি, আর তারপর হচ্ছে ওসি। তো এই ম্যাচটাই স্ম্যাকডাউনের অর্ধেক সময় নিয়ে নেবে, প্রায় 1 ঘন্টা এই গন্টলেট ম্যাচটাই নিয়ে নেবে, যেরকম গন্টলেট ম্যাচ হয়ে থাকে। তো এটার জন্য তেমন কোনো ইন্টারেস্ট নেই, ট্যাগ টিম ডিভিশনে ইন্টারেস্ট কেই বা দেখাবে। শুধু একটাই কথা, যে ব্লাড লাইন যদি নাম্বার 1 কন্টেন্ডার হয়ে যায়, তাহলে ব্লাড লাইন কি চ্যাম্পিয়নশিপ জিতবে, এটাই একটা জাস্ট কি বলা যায় ইন্টারেস্টিং জিনিস। আর WWE-তে কে কত স্যালারি পায় সেটারও লিস্ট চলে এসেছে, দেখতেই পাচ্ছি। এবারে মানতে হবে যে স্যালারি আগের থেকে অনেক বেশি বেড়ে গেছে। আর 2023 সাল পর্যন্ত তো ব্রক লেসনারের স্যালারি সব থেকে বেশি ছিল $12 মিলিয়ন, কিন্তু এবারে 2024 সালের সিনারিও একদমই চেঞ্জ হয়ে গেছে। বিশেষ করে যখন থেকে এন্ডেভার কোম্পানির সাথে WWE গেছে, তো দেখতে পাচ্ছি সব থেকে বেশি টাকা পাচ্ছে রোমান রেন্স $15 মিলিয়ন, তারপর হচ্ছে কোডি রোডস $10 মিলিয়ন, তারপর র্যান্ডি অর্টনও $10 মিলিয়ন, সেথ রলিন্স $9 মিলিয়ন, ড্রু ম্যাকিন্টায়ার $8 মিলিয়ন, CM পাঙ্ক $8 মিলিয়ন, কেভিন ওভেন্স $7 মিলিয়ন, ফিন ব্যালার $7 মিলিয়ন, জেউসো $7 মিলিয়ন, আর রিয়া রিপ্লি $6 মিলিয়ন। তো মানতে হবে যে এবারে টাকার অঙ্কটাও WWE অনেক বাড়িয়ে দিচ্ছে, যেটা খুবই ভালো কথা। আর এখন রোমান রেন্সই টপে রয়েছে
$15 মিলিয়ন। আর $1 মিলিয়ন আমাদের এখানে 8,30,00,000-এর মতো হয়। তো তোমরা বুঝতেই পারছো যে এটা কত টাকা গিয়ে দাঁড়াতে পারে আমাদের ভারতীয় আর বাংলাদেশি টাকা হিসাবে। তো এই হচ্ছে পুরো লিস্ট। আর ব্যাসিন বার্লিনের প্রিমিয়াম লাইভ ইভেন্টের যে পোস্টারটা রয়েছে তাতে কিছু চেঞ্জেস করা হয়েছে। সেটা হচ্ছে যে দেখতেই পাচ্ছি প্রথমে সেথ রলিন্স আর রিয়া রিপ্লি ছিল, এখন তাদেরকে সরিয়ে ডেমন প্রিস্ট আর লিভ মর্গানকে সেখানে অ্যাড করে দেওয়া হয়েছে। কারণটা সিম্পল, আগে সেথ রলিন্স আর রিয়া রিপ্লি চ্যাম্পিয়ন ছিল, এখন ডেমন প্রিস্ট আর লিভ মর্গান চ্যাম্পিয়ন। কিন্তু আমার মনে হয় সেথ রলিন্স আর রিয়া রিপ্লি এরা দুজনও থাকবে শোয়ের উপরে। আর ব্যাসিন বার্লিনটা ডাব্লিউডাব্লিউ একটু বড় সড়ো শো করতে চায়, কারণ এটা জার্মানিতে শো হতে চলেছে। তো সেখানেও তাদের একটা ভালো বিজনেসের বাজারটা গরম করার জন্য একটা বেশ বড় সড়ো শো তারা অর্গানাইজ করবে। আর যেমনটা ভেবেছিলাম ঠিক তেমনটাই হলো। সেথ রলিন্সকে ডাব্লিউডাব্লিউ সিএম পাঙ্ক আর ড্রু ম্যাকিন্টায়ারের ম্যাচটায় স্পেশাল গেস্ট রেফারি বানিয়ে দিয়েছে, যার মানে হলো যে সেথ রলিন্সের জন্য ডাব্লিউডাব্লিউর কাছে এখন কোনো প্ল্যানই নেই। সে সামারস্ল্যামেতে একটা স্পেশাল গেস্ট রেফারি রোল করবে। তো এইটা একটা জিনিস বলতে পারি যে এই ম্যাচের রেজাল্টটা অনেকটা সেথ রলিন্সের উপর ডিপেন্ড হয়ে যাচ্ছে। কারণটা হচ্ছে যে আমরা জানি যে স্পেশাল গেস্ট রেফারি দেওয়ার মানে কি, সেথ রলিন্স হয় ড্রু ম্যাকিন্টায়ারের জন্য সমস্যা তৈরি করবে, নয় সিএম পাঙ্কের জন্য সমস্যা তৈরি করবে, আর না হলে দুজনের জন্যই সমস্যা তৈরি করবে, যার ফলে এই ম্যাচের রেজাল্টটা বেরোবে। তো আমি এটা চাই না, আমি চাই যে এদের এত গরম সরম রাইভালরি হয়েছে যখন একটা ফেয়ার ম্যাচ হোক, দুজনের স্কিল দেখাক, আর শেষ পর্যন্ত যার জিতলে ভালো হয় সেই জিতুক। কিন্তু সেথ রলিন্স আছে যখন, কারোর না কারোর তো অসুবিধা হবে আর কারোর না কারোর সুবিধাও হবে। তো সেই কারণেই আমার মনে হচ্ছে যে এই ম্যাচের রেজাল্টটা সেথ রলিন্সের ওপর ডিপেন্ডেন্ট হয়ে গেছে। দেখতে গেলে তো সিএম পাঙ্ক আর ড্রু ম্যাকিন্টায়ার দুজনের সাথেই সেথ রলিন্সের ঝামেলা রয়েছে, কিন্তু ম্যাচে কেউ না কেউ তো জিতবেই। তাই এবার এটা দেখতে হবে যে এই ম্যাচের মধ্যে সেথ রলিন্সের রোলটা ঠিক কী হয়। এরপরে নিউজ হচ্ছে যে ব্রন স্ট্রোম্যানকে জিজ্ঞেস করা হয় যে পরের বছর রাসেলমেনিয়া 41-এ সে কী ম্যাচ চায়। তো ব্রন স্ট্রোম্যান বলে যে সে চায় যে ড্রু ম্যাকিন্টায়ার চ্যাম্পিয়ন থাকুক আর সে নাম্বার 1 কন্টেন্ডার হয়ে ড্রু ম্যাকিন্টায়ারকে চ্যালেঞ্জ করুক রাসেলমেনিয়া 41-এতে ম্যাচের জন্য। মানে ড্রু ম্যাকিন্টায়ার চ্যাম্পিয়ন থাকবে আর ব্রন স্ট্রোম্যান চ্যাম্পিয়নশিপের জন্য লড়বে রাসেলমেনিয়াতে, মানে পরের বছর রাসেলমেনিয়াতে। কিন্তু এটা তো খুবই মুশকিল লাগছে। এক তো হচ্ছে যে ডাব্লিউডাব্লিউ ড্রু ম্যাকিন্টায়ারকে পরের বছর রাসেলমেনিয়া পর্যন্ত চ্যাম্পিয়ন বানাবে কি না সেটা তো কোনো ঠিক নেই, কারণ ড্রু ম্যাকিন্টায়ারের কপাল তো আমরা জানি। আর তাছাড়া ব্রন স্ট্রোম্যানের এখন যা বুকিং হচ্ছে, ব্রন স্ট্রোম্যানকে হয়তো মিড কার্ড টাইটেলের জন্য ম্যাচ দেবে কিনা সন্দেহ। তার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ তো অনেক দূরের কথা, আর দিন দিন ব্রন স্ট্রোম্যানের বুকিং আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে। আর পরের বছর থেকে হয়তো আমরা রোমান রেন্সকে স্ম্যাকডাউনের জায়গায় রতে দেখতে পাবো। তার কারণটা হচ্ছে যে নেটফ্লিক্সের ওপর র যাচ্ছে, আর নেটফ্লিক্স এটা ডিমান্ড করছে যে রোমান রেন্সকে তারা রয়ের ওপরে চায়। আর নেটফ্লিক্সের থেকে ডাব্লিউডাব্লিউ অনেক বড় মোটা পরিমাণ টাকা পাচ্ছে, তাই জন্য হয়তো নেটফ্লিক্স যদি আরও চাপ দেয় তাহলে ডাব্লিউডাব্লিউ তাদের এই কথাটা রাখতে বাধ্য। তাই হয়তো পরের বছর থেকে আমরা রোমান রেন্সকে রয়ের উপরেও দেখতে পাবো। আর পরের বছর অবধি হয়তো অপেক্ষা করতে হবে না, রোমান রেন্সকে হয়তো এই বছরেই রয়ের উপর শিফট করে দেওয়া যেতে পারে। তো এবার একটা প্রশ্ন হচ্ছে যে আমরা কি সিএম পাঙ্কের বউ এজেলিকে ডাব্লিউডাব্লিউতে কখনো রিটার্ন করতে দেখতে পাবো? তো এখানে কি হয় যে সিএম পাঙ্ক বলছে যে সে এজেলিকে ডাব্লিউডাব্লিউতে তার রিটার্নের জন্য কনভিন্স করার চেষ্টা করছে, সে অনেকবার অ্যাপ্রোচও করেছে, কিন্তু এজেলি তেমন কোনো ইন্টারেস্ট দেখাচ্ছে না। কিন্তু এজেলি চাইলে রিটার্ন করতেই পারে। তো সিএম পাঙ্ক তো চায়, ফ্যান্সরাও চায়, কিন্তু এজেলি যতক্ষণ না চাইছে ততক্ষণ কিছু হবে না। তো দেখা যাক আমরা আদৌ তার রিটার্ন দেখতে পাই কিনা। যদি হয় তাহলে একটা অনেক বড় রিটার্ন হবে উমেন্স ডিভিশনের জন্য। আর তোমরা সকলে অ্যালিস্টার ব্ল্যাক বা মালাকাই ব্ল্যাককে তো চিনেই থাকবে, এখন সে AEWতে রয়েছে আর তার নাম এখন মালাকাই ব্ল্যাক। তো তার কি হয় যে কন্ট্রাক্ট শেষ হতে চলছিল, আর আমরা ভাবছিলাম যে সে হয়তো কন্ট্রাক্ট রিনিউ করবে না আর সে ডাব্লিউডাব্লিউতে আসতে পারে, রিটার্ন করতে পারে, কিন্তু এখন আর সেটা হবে না, কারণ AEWতে সে আরও 1 বছরের কন্ট্রাক্ট সাইন করে নিয়েছে। আর আমরা অ্যালিস্টার ব্ল্যাককে 2025 সালের শেষ পর্যন্ত AEWতেই দেখতে পাবো। তো এখন আরও 1 বছর AEWতে মালাকাই ব্ল্যাক বা অ্যালিস্টার ব্ল্যাক থাকবে। আর সবার লাস্টে ব্রক লেসনারের রিটার্ন নিয়ে একটা অনেক বড় নিউজ এসছে, আর সেটা হচ্ছে যে ট্রিপল এইচকে আবার প্রশ্ন করা হয় যে ব্রক লেসনারের রিটার্ন কবে হবে আর এটা নিয়ে সে কী বলতে চায়। তো ট্রিপল এইচ বলে তোমাদের এই প্রশ্নটা আমাকে নয় বরং ব্রক লেসনারকে করা উচিত, কারণ ব্রক লেসনার এখন পুরোপুরি ফ্রি আছে আর তার রিটার্ন তার উপরে ডিপেন্ড করছে। আমরা পুরোপুরি ওপেন আছি তাকে ডাব্লিউডাব্লিউতে নিয়ে আসার জন্য। ব্রক লেসনার এখন তার বাচ্চাদের হকি খেলা দেখতে যাচ্ছে, তার মেয়ের রেসলিং খেলা দেখতে যাচ্ছে। ব্রক লেসনার এখন পুরোপুরি ফ্রি আছে আর আমরা ব্রক লেসনারকে ডাব্লিউডাব্লিউতে চাই।
এবার ব্রক লেসনারের সাথে আমরা পুরোপুরি ওপেন কনভারসেশনে আছি। ব্রক লেসনার যখনই বলবে যে আমি ডাব্লিউডাব্লিউতে ফিরে আসতে চাই, তখনই ডাব্লিউডাব্লিউতে তাকে ফিরিয়ে আনা হবে। ব্রক লেসনারের জন্য ডাব্লিউডাব্লিউর দরজা সবসময় খোলা রয়েছে। তো ট্রিপল এইচ তো এখানে পুরোপুরি ক্লিয়ার করে দিয়েছে যে ডাব্লিউডাব্লিউ চায় যে ব্রক লেসনার রিটার্ন করুক, শুধুমাত্র ব্রক লেসনারের ইচ্ছার দরকার। তো ব্রক লেসনারের যদি ইচ্ছা থাকে তাহলেই আমরা কিন্তু তার রিটার্ন দেখতে পাবো। রাস্তা পুরোপুরি ক্লিয়ার, এবার শুধুমাত্র ব্রক লেসনারের রাজি হওয়া নিয়ে কথা। এটা বলতে পারো যে ব্রক লেসনারের রিটার্ন নিয়ে একটা অনেক বড় নিউজ। আমরা তো শুধুমাত্র ফ্যান্স, আমরা ডিমান্ড করতে পারি, আমরা অপেক্ষা করতে পারি। আমরা ভাবছিলাম যে এখন ডাব্লিউডাব্লিউ ক্রিয়েটিভ প্ল্যান খুঁজছে, কিন্তু না, ডাব্লিউডাব্লিউর ক্রিয়েটিভ প্ল্যান খোঁজার এখন কোনো দরকারই নেই। ডাব্লিউডাব্লিউ তো সবসময় ক্রিয়েটিভ প্ল্যান রেডি রয়েছে ব্রক লেসনারের জন্য, কিন্তু ব্রক লেসনার এখন নিজেই রেডি নেই। তো ব্রক লেসনারের যখন ইচ্ছা হবে তখনই সে আসবে, আর সেই ইচ্ছাটা কবে হবে কে জানে। আমরা তো তাকে দেখার জন্য একেবারে উৎসুক হয়ে আছি। তো এবার বাকিটা হচ্ছে ব্রক লেসনারের ওপরে। আর আদৌ ব্রক লেসনারের ডাব্লিউডাব্লিউতে বা রেসলিং জগতে রিটার্ন করার কোনো ইচ্ছা আছে কিনা সেটাও আমরা জানি না। আর ট্রিপল এইচ ঠিকই কথা বলেছে যে তাকে প্রশ্ন না করে এবারে রিপোর্টারদের উচিত ব্রক লেসনারকে গিয়ে প্রশ্ন করা, তাহলেই হয়তো আমরা কোনো একটা ক্লিয়ার জবাব পেতে পারবো। তো চলো গাইজ, এই ছিল আজকের নিউজ ভিডিও। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে দিও, আর ভিডিওটাকে পারলে একটু শেয়ারও করে দিও। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের ডাব্লিউডাব্লিউ নিউজ ভিডিওতে।